পূর্ব বিবাহিত এক পুরুষের সাথে নিজের বিয়ে ঠিক হয়েছে শোনা মাত্রই ফুঁসে উঠল পৌষ। আর যার সাথে বিয়ের কথা বলা হচ্ছে সেই পুরুষকে ভালোভাবেই চেনে সে। এলাকায় কে না জানে তার কথা। সারা এলাকা দাপিয়ে বেড়ানো এক চরিত্রহীন পুরুষ। স্ত্রী ছেড়ে যাওয়ার পর কাজের মেয়ের সাথে ওর সম্পর্ক আছে, এমন কত শত কথা শুনেছে পৌষ। জীবনে খুব সম্ভবত ৩ কি ৪ বার তাকে দেখেছে পৌষ, কিন্তু চেহারাটা এখনো মানুষ পটে ঝাপসা। চেয়েও পুরো সুরটটা ঠাউর করতে অক্ষম হলো পৌষ। দাঁতে দাঁত পিষে শুধু তিরিক্ষি মেজাজে সহিত জানালো, গলায় দড়ি দিব তবু এই চরিত্রহীন ব্যাটাকে বিয়ে করব না। যতটা না চওড়া ছিল পৌষর গলা, তার থেকে ৩ গুণ তেঁজে এক পুরুষের গলা শোনা গেল। কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব তাও, ও লাফাঙ্গার সাথে তোর বিয়ে দিব না আমি। বিয়ে তো তৌসিফকেই করতে হবে। তুচ্ছ হাসল পৌষ। চাচার এসব বাংলা কথা আজ নতুন না, পুরাতন সিনেমার ডায়লগ ভেবে রুমে ঢুকে ধপাস করে সকলের মুখের উপর দরজা লাগিয়ে দিল পৌষ। অসহ্য হয়ে উঠেছে সে। গলায় থাকা ওড়নাটা হাতে পেঁচিয়ে যেই না ছুঁড়ে মারবে, অমনেই জানলার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট পিহা চিৎকার করে উঠল। পৌষ নিজেও ভয় পেয়ে গেল, তবে কিছু বুঝে ওঠার আগেই দরজায় কড়াঘাত শুরু। পিহা কেঁদে কেটে অস্থির, বারবার বলে যাচ্ছে, আপিপু ফাঁসি দিচ্ছে, আপিপু বিয়ে করবে না তাই ফাঁসি দিচ্ছে। হতবাক নির্বাক পৌষ। সে কখন ফাঁসি দিল, কেন দিল? আজব। দরজায় একে একে আঘাত দিতে দিতে সকলে ডাকাডাকি শুরু করল। চাচি যে কেঁদে ফেলেছে তাও টের পায় পৌষ। দরজা খুলতে যাবে এমন সময় চমৎকার এক দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। পারলে এই মুহূর্তে নিজের পিঠ চাপড়ে নিজেকে শাবাশি দিতেও ভুলত না পৌষ। খাটে উঠে ওড়না ঢিলো মারল ফ্যানে। গলায় পেঁচানোর চেষ্টা করতে করতে দরজা ততক্ষণে খুলে গিয়েছে। অবশ্য পৌষ তো শুধু হালকা করে ছিটকিনিটাই লাগিয়েছিল। হুড়মুড় করে সবাই ঢোকা মাত্রই চাচাতো বড় ভাই হেমন্ত ওকে টেনে খাট থেকে নামিয়ে গাল বরাবর দিল টানা 2 থাপ্পড়। যেই বড় ভাই আজীবন ভালোবেসে এলো, তার হাতে 2 রামচর খেয়ে হাউমাউ করে ফ্লোরে বসে কেঁদে উঠল পৌষ। চাচি তাড়াতাড়ি বুকে আগলে নিল ওকে, মাথায় গালে মুখে হাত বুলিয়ে কত কিছু বলল। পৌষ বুঝি থামে? তার গাল জ্বলে খাড়খাড় হয়ে যাচ্ছে। সেই থেকে বেশি জ্বলুনি তো তার বুকে। হেমন্ত ধমকের গলায় বলল, কান্না থামানা হয় মারব আরো 2। বেয়াদব কত বড়, এই তোর কলিজা কত বড় বলো, ফাঁসি দিস তুই? থাপ্পড়ে থাপ্পড়ে তোর মাথা মুন্ডু ঘুরিয়ে দিব, ফাজিল একটা। হাওমাও করা কান্না এবার হু হুতে পরিণত হল। চাচির বুকে পরে পরে আহাজারি করল পৌষ। হেমন্তের থাপ্পড় খেয়ে যতটা না আঘাত পেল, তার থেকেও বেশি পেল এই ধমকে। চাচা এতক্ষণ নীরব থাকলেও এবার মুখ খুললেন। হেমুর মা ওকে খাওয়াও কিছু, এরপর ঘুম পাড়াও। সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে, হেমুকে নিয়ে বাজারে যাই আমি। কথাটা বলেই চলে গেল 2 জন। উপস্থিত বাকি সকল সদস্যরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে এখন। গোড়াগাট্টিই বেশি এখানে। 3 চাচার ছানাপোনা সব মিলিয়ে 7 জন, পৌষ তার মধ্যে একজন। মিনি গোলগাল চোখ করে তাকিয়ে বলল, আপি কাঁদে না, ভাই এলে বকে দিব আমরা। পৌষর কান্না বুঝি থামে। ছোট্ট চাচার এই 2 মেয়ে জমজো, যা বলে একসাথে, যা খায় একসাথে, কাঁদেও একসাথে, হাসেও একসাথে। এদের নাকি বিয়েও দিবে একসাথে। পৌষর মনে প্রশ্ন একটাই, এদের বাসর একসাথে কিভাবে হবে? এমন ঘনঘটা মুহূর্তে এরূপ আজব চিন্তায় নিজেকে ধিক্কার জানালো পৌষ। জ্যৈষ্ঠ দূরে দাঁড়িয়ে দেখছে বোনকে। জ্যৈষ্ঠ আর পৌষ সমবয়সী। পৌষ যদিও মাস 2 বড়, তবে তারা বন্ধুর মতো। চৈত্র এতক্ষণ বাসায় ছিল না। সে বাসায় ঢোকা মাত্র গুমোট অবস্থা দেখে জিজ্ঞেস করলেও লাভ হলো না। কেউ টু শব্দও করল না, কারণ ঝড় এখনো পুরোপুরি উঠেনি। আগাম ঝড়ের কথা ভাবতেই সকলের গায়ের লোমে যেন কাটা ফুটল। হিমশীতল এক বাতাস বয়ে যাচ্ছে। বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে। সেই ভাবকে বুড়ে আঙুল দেখিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি ঝরতে লাগল। সেই সাথে যোগ দিল ঝড়ো হাওয়া। আচমকাই ঘুম ছুটে গেল। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিস্থিতি একদমই বদলে গেল। কান্নার শব্দ যেন সবার কানে বাড়ি খাচ্ছে। পৌষ গলা ফাটিয়ে কেঁদে যাচ্ছে। পরনের লাল শাড়িটা খুলে যাবে যাবে ভাবু।
বড় চাচা কিছুতেই মানছেন না, এখনই নাকি পৌষর বিয়ে দিবে। ছোট চাচা বরাবরই বড় ভাইকে মান্য করেন, তাই তো মুখে কুলু পেটে বসে আছেন মাথা নিচু করে। পৌষর দোষ একটাই, পৌষ কেন ফাঁসি দিতে গেল? চাচাকে ভয় দেখাতে গিয়ে ফাঁসির নাটক করা পৌষর গলায় যে সত্যিই ফাঁসির দড়ি ঝুলবে তা ঘূর্ণাক্ষরেও টের পায়নি পৌষ। হাজার আহাজারি করেও যখন লাভ হলো না, তখন চাচার এক কথায় থমকে গেল পৌষ। এত বছর আমি পেলে পুষে বড় করেছি, খামাখা তো নয়। প্রতিদান চাইছো? যদি বলি হ্যাঁ। পৌষ উঠে দাঁড়ালো, শাড়ির আঁচলটা শক্ত করে ধরে শক্তি গলায় বলল, আমি বলিনি আমার দায়িত্ব নিতে, তবুও যেহেতু প্রতিদান চাইছেন তাই বলছি, আপনার সবটুকু পাওনা শোধ করে দিব আজ চাচা। ওই চরিত্রহীন পুরুষকেই বিয়ে করব, ওই জাহান্নামেই আমি যাব। প্রলয় হকের মেয়ে পৌষরাত হক পৌষর ওয়াদা এটা। কথাগুলো বলেই সাথে সাথে চলে গেল পৌষ। তার পিছু পিছু 5 জন কাজিনও ছুটল। সন্ধ্যা নাগাদ তৌসিফ তালুকদার হাজির। কাজী আর হুজুর সহ খুব কম মানুষই উপস্থিত এখানে। পৌষকে আনা হলে সে মূর্তির মতো এসে হাজির হলো। তাকে যখন বসানো হলো তখন পৌষর গা ঝমঝমিয়ে উঠল। তীব্র এক পুরুষের গন্ধ নাকে ঠেকল। তার পাশেই বসা সুঠাম দেহের এক লম্বা চড়া সুদর্শন পুরুষ, অথচ পৌষ তাকালো না। তাকে যখন কাজী জিজ্ঞেস করল, দেনমোহর কত চান আম্মা? কিছুই চাই না। সকলে চমকালেও গুরুগম্ভীর কণ্ঠে তৌসিফ তালুকদার বলে উঠল, আমার মেইন রোডের 8 তলা বাড়ি, গোল্ডেন ব্যবসার অর্ধেক সহ নগদ 30 লক্ষ টাকা উসুল করে দিন। তৌসিফের এহেন কথায় সকলের মুখ হাঁ হয়ে গেলেও রহস্য হাসল পৌষ। পাশ থেকে একজন তৌসিফকে বলল, এই মেয়ে থাকবে কিনা এর কি গ্যারান্টি? 5 লাখ কাবিন করে রাখো ব্যাস। যার নামে এখন গোটা আমিটাকেই লিখে দিব, সেখানে পরিমাণ কেন হিসেব করা হচ্ছে? সকলের মুখ পুনরায় হা হয়ে গেল।